বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে সংস্কার প্রয়োজন সেটা শুধু আকাঙ্ক্ষার মধ্যে আর সীমাবদ্ধ নাই, এটা একটা সিদ্ধান্তে পরিণত হয়েছে। আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনের সকলে মিলে আলোচনা করেছি। এটা রাজনৈতিক দলগুলোর যেমন সিদ্ধান্ত, তার থেকেও বড় সিদ্ধান্ত হলো জনগণ 70% যারা গণভোটে হ্যাঁয়ের পক্ষে অবস্থান নিয়েছেন এবং তারা বিপুল সংখ্যকভাবে গণভোটকে জয়যুক্ত করেছেন। জনগণের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আসার পরে সেটা আর আকাঙ্ক্ষার মধ্যে থাকে না, সেটা এখন বাস্তবায়নের দিকে অগ্রসর হওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিএনপি সরকার গঠন করার প্রথম দিনই তারা গণভোটের ম্যান্ডেট অনুযায়ী যে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবার কথা ছিল, সেই সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা গ্রহণ করে না। এবং তারপর থেকেই তারা সংসদে নানাভাবে এবং সংসদের বাইরে গণভোটের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে এবং এই গণভোটের রায় সেটা তারা আর মানতে প্রস্তুত না। এবং আমরা দেখলাম যে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে তারা সংবিধানকে সংশোধনের দিকে তারা নিয়ে যেতে চায়। এই জায়গাটাতেই সবথেকে বড় আপত্তির বিষয়, কারণ আমরা দেখেছি যে বাংলাদেশের সংবিধানের এতগুলো জায়গায় পরিবর্তন প্রয়োজন। সেই পরিবর্তনগুলোকে যদি টেকসই করতে হয় তাহলে গতানুগতিক সংশোধনের মধ্য দিয়ে এটাকে টেকসই করা সম্ভব না, বরং এমন একটা ফোরামের মধ্য দিয়ে এটাকে টেকসই করা সম্ভব পরিবর্তনটা, যার একটা গাঠনিক ক্ষমতা থাকবে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে, এবং সেটা সংবিধান সংস্কার পরিষদ। এই সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা বিএনপি এখন যে ধরনের কৌশলের আশ্রয় নিচ্ছে, সামনের দিনে যেটা হবে আসলে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে যদি সংবিধানের পরিবর্তনগুলো নিয়ে আসা হয় তাহলে সামনের দিনে বাংলাদেশ আসলেই সত্যিকার অর্থে একটা সাংবিধানিক সংকটের মধ্যে পড়বে। আমরা যেটা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রটিকে যদি সত্যিকার অর্থে সামনের দিকে অগ্রসর করতে হয় তাহলে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সাংবিধানিক যে পরিবর্তনগুলো আছে সেগুলোকে টেকসইভাবে অন্তর্ভুক্ত করতে হবে। না হলে আপনাদের অবস্থানটা আমরা বাংলাদেশে এর আগেও দেখেছি যে জনগণ যখন কোনো একটা বিষয়ে রায় দেয় এবং সে রায়টাকে যদি কার্যকর করা না হয় সেক্ষেত্রে জনগণের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়, জনগণের পক্ষ থেকেই আওয়াজটা ওঠে। আমরা বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলে দেখছি যে মানুষেরা কিন্তু এটাকে প্রতারণা হিসেবে দেখছে, গণভোটকে বাস্তবায়ন না করা। এই প্রতারণা কিন্তু বাংলাদেশের মানুষেরা তারা সহ্য করবে না। আওয়ামী লীগ দীর্ঘদিন এখানে ক্ষমতায় ছিল, তারা ভেবেছিল যে তারা আরও দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে, কিন্তু তারা ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। এর আগে বিএনপি সরকার 90-এর পরে তাদের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সিদ্ধান্তে আসবার কথা ছিল, কিন্তু তারা যখন সিদ্ধান্তে না আসে একতরফাভাবে একটা নির্বাচন তারা করে, তখন কিন্তু আন্দোলনের মুখেই তাদেরকে সেখান থেকে ফিরে আসতে হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের বিধান তাদেরকে সংযুক্ত করতে হয়েছে। এটাই কিন্তু বাংলাদেশের ইতিহাস। সেই ইতিহাসের জায়গা থেকে সরকারকে এই চিন্তাটা মাথায় রাখতে হবে, যদি সরকার এটা বাস্তবায়ন না করে তাহলে যা সিদ্ধান্ত নেবার সেটা জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা জনগণকে সাথে নিয়ে এই সিদ্ধান্তটা আমরা কার্যকর করব। শাহাবুদ্দিন চুপ্পুর বিষয়ে আমরা দেখলাম যে বাংলাদেশে শাহাবুদ্দিন চুপ্পু যিনি রাষ্ট্রপতির পদে আসীন ছিলেন, তিনি যে কোনোভাবেই রাষ্ট্রপতির পদে আসীন থাকতে পারেন না, এই কথাটা আমরা দীর্ঘ সময় ধরে আমরা বলে আসছি। সে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা আন্দোলন করেছি যে শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে, কিন্তু তখন সাংবিধানিক সংকটের কথা আমাদেরকে বলা হলো। আমরা আমাদের দাবি কন্টিনিউ রাখলাম। যখন নির্বাচিত সরকার আসলো তখনও আমরা বললাম, তখন আর তো সাংবিধানিক সংকট তাদের পক্ষ থেকে থাকে না, কিন্তু তারপরেও তারা শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে সংসদে বক্তৃতা দেওয়ালো, আসলে সংসদকে কলঙ্কিত করলো। এই শাহাবুদ্দিন চুপ্পু শুধুমাত্র ফেসিবাদের একজন আইকন না, তিনি একজন লুটেরা। তিনি ব্যাংক লুট করেছেন, বাংলাদেশে ইসলামী ব্যাংকে তিনি দখল করে ইসলামের হাতে তিনি তুলে দিয়েছেন, বিদেশে বাড়িঘর করেছেন, বিদেশের একটা পার্মানেন্ট রেসিডেন্স তিনি দিয়েছেন। তো এরকম ধরনের একজন ব্যক্তি, তিনি তো রাষ্ট্রপতি পদে আসীন থাকার মতো যোগ্যতা তার থাকে না। এমনকি 5 আগস্টের পরে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে কি দেন নাই সেটা নিয়ে তিনি দুই ধরনের কথা বলেছেন, মিথ্যাচার করেছেন স্পষ্ট। একবার বলেছেন যে তার কাছে পদত্যাগপত্র দেওয়া হয়েছে, আর একবার তিনি বলেছেন যে তার কাছে পদত্যাগপত্র দেওয়া হয় নাই। এখন সেই শাহাবুদ্দিন চুপ্পু, সেটা বিএনপির সাথে তাদের একটা ইন্টারনাল নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশনের জায়গা থেকে তারা এই সরকার গঠন করার পরে একটা সময় পর্যন্ত তাকে রেখেছে এবং তাকে তারা একটা সেফ এক্সিট দিতে চায়। কিন্তু আমরা যেটা মনে করি যে শাহাবুদ্দিন চুপ্পু গণহত্যার সময়টাতে তার যে ভূমিকা, একটা কমান্ড রেসপন্সিবিলিটির জায়গা থেকে তিনি এইটাকে নিবৃত্ত করতে পারতেন, কিন্তু নিবৃত্ত করার উদ্যোগ নেন নাই, বরং শেখ হাসিনার সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছেন। এবং তার অতীতের যে অপকর্ম এবং পরবর্তীতে এই বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে বিভিন্ন ধরনের যে ষড়যন্ত্র তিনি করেছেন, আমরা জেনেছি ডেইলি স্টারের বরাতে যে লন্ডনে গিয়েও তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন। এই ধরনের ভূমিকাগুলোর কারণে তাকে কিন্তু এখন আইনের আওতায় নিয়ে আসতে হবে। অনেকে বলছেন সংবিধানের 51 অনুচ্ছেদের কথা, সংবিধানের 51 অনুচ্ছেদের কথা অনেকেই বলছেন যে রাষ্ট্রপতিকে আইনের আওতায় নিয়ে আসা যায় না, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট। কারণ রাষ্ট্রপতি পদে যখন তিনি থাকবেন ঠিক সেই সময়টাতে রাষ্ট্রপতি আকারে তার ফাংশনালিটির জন্য তাকে কোর্টে নিয়ে আসা যায় না। সেই সময়টাতেও কিন্তু সিভিল মামলা যদি হয় সেটা রাষ্ট্রপতির অ্যাগেনস্টে করা যেতে পারে। এমনকি রাষ্ট্রপতি পদ থেকে যখন কেউ সরে আসেন তখন কিন্তু তার বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা যায়। এর আগেও এরশাদ যখন রাষ্ট্রপতির পদ থেকে সরে গেলেন 6 দিনের মাথায় কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছিল। অতএব
সংবিধানে একটা সেফটি ছিল, একটা ইমিউনিটি ছিল, সেটা রাষ্ট্রপতি পদে থাকাকালীন সময় পর্যন্ত। কিন্তু রাষ্ট্রপতির পদ থেকে যখন কেউ সরে যান, তখন তার ব্যক্তিগত যে দায়বদ্ধতার জায়গাগুলো আছে সেটাকে আইনের আওতায় নিয়ে আসতে কোনো বাধা নিষেধ নাই, এটাকে মিসইন্টারপ্রেট করার সুযোগ নাই। সেটা দিয়ে সংবিধানে মধ্য দিয়ে আবার এই রাষ্ট্রপতিকে দায়মুক্তি দেওয়ার কোনো সুযোগ আর নাই। আমরা মনে করি এই যে শাহাবুদ্দিন চুপ্পু, তাকে অবশ্যই গ্রেপ্তার করে এবং রাষ্ট্রীয় বাহিনীগুলো তাদেরকে এখন তদন্ত করতে হবে। কারণ এই সময়টাতে কিন্তু রাষ্ট্রীয় বাহিনীগুলো তদন্ত করে নাই, কারণ তিনি রাষ্ট্রপতির পদে আসীন ছিলেন। এখন তদন্ত করতে হবে যে আরও কত জায়গায় এই শাহাবুদ্দিন চুপ্পু গণহত্যার সাথে সামিল হয়েছিলেন, সেই বিষয়গুলোকে খুঁটিনাটি বের করে তাকে একটা বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং বাংলাদেশকে এই কলঙ্কমুক্ত করতে হবে। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলাম, বাংলাদেশে যখন একটা সংকট ঘনীভূত হলো, বাংলাদেশের সেই সংকটের পরে যখন বিজয় আসলো, বিজয়ের পরে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন, আমি তখনও কেবল জেলখানা থেকে বেরিয়েছি, কিন্তু যারা নেতৃত্বে ছিলেন তারা কিন্তু একটা জাতীয় সরকারের জন্য কিন্তু প্রস্তাবনা দিয়েছিলেন, কিন্তু সেই প্রস্তাবনা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। সেই প্রস্তাবনাটা মানা হয় নাই। যদি সেই প্রস্তাবনাটা মানা হতো তাহলে হয়তো অন্যভাবে ইতিহাসটা লেখা হতো, কিন্তু আমরা কিন্তু বসে থাকি নাই। আমরা এই শাহাবুদ্দিন চুপ্পু, সে যে রাষ্ট্রপতি পদে আসীন থাকতে পারে না, তার জন্য সেই ইন্টারিমের সময় থেকেই আমরা কিন্তু আমাদের বক্তব্য উপস্থাপন করেছি, আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখিয়েছি তিনি তার শপথ কীভাবে ভঙ্গ করেছেন এবং কীভাবে তিনি ফেসিবাদের দোষর হিসেবে ভূমিকা পালন করেছেন। অতএব এই শাহাবুদ্দিন চুপ্পু, তার কোনো লেজিটিমেসি নাই এবং তাকে অবশ্যই গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জুলাইকে কেন্দ্র করে বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যটা এখনো পর্যন্ত বহাল আছে। কারণ জুলাইয়ের ঐক্যটা হয়েছিল বাংলাদেশে একটা ফেসিবাদী শাসনের বিরুদ্ধে, হাসিনার যে অপশাসন দুঃশাসন তার বিরুদ্ধে। কিন্তু জুলাইয়ে বিএনপি বলেন, জামাত বলেন, আমরা তখনকার যারা ছাত্ররা ছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, বা অন্যান্য যতগুলো রাজনৈতিক দল আছে, তাদের সকলের মধ্যে কিন্তু জুলাই প্রশ্নে একতার জায়গাটা এখনো পর্যন্ত আছে ঘটনা আকারে এবং সেই ঘটনার ফলাফল আকারে। কিন্তু পরবর্তীতে আমরা যে জুলাইয়ের আকাঙ্ক্ষার জায়গা থেকে একটা রাষ্ট্র কাঠামোতে সংস্কার চেয়েছিলাম, সেই জায়গাটাতেই একটা মতভিন্নতা তৈরি হয়েছে এবং বিএনপি জুলাইয়ের পরে যে নতুন একটা বাংলাদেশের চাওয়া, সেই চাওয়াটার সাথে তারা আর এগ্রি করছে না, সেখানেই মতবিরোধের জায়গা। এবং এটাই তো বাস্তবতা। যদি কেউ বাংলাদেশ রাষ্ট্রটার ভালো না চায়, তার সঙ্গে তো আপনি আর মিলতে পারেন না। কিন্তু আমরা এই আহ্বানটা জানাই যে জুলাইয়ের প্রশ্নে আমাদের একতাবদ্ধতা থাকবে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ যদি বিপক্ষে অবস্থান নেয়, তার বিপক্ষে অবশ্যই আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে। এই জায়গাটাতে সমঝোতার কোনো সুযোগ নেই, বরং বাংলাদেশের স্বার্থেই জুলাইয়ের শক্তিগুলোকেও এক থাকতেও হবে। আবার যদি বাংলাদেশ বিরোধী কিছু হয়, বাংলাদেশ রাষ্ট্রটিকে অগ্রসর করতে না দেওয়া হয়, সেখানে যদি মতভিন্নতা হয়, সে মতভিন্নতার মধ্য দিয়ে হলেও জনগণকে সাথে নিয়ে যেটা ভালো বাংলাদেশের জন্য সেটা আমাদেরকে কার্যকর করতে হবে।